দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। তবে তার জন্য নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত, রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজ আমরা দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি পদের জন্য দেয়া চাকরির এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাদের 20 জনকে নিয়োগ দেওয়া হবে। আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। আমরা বলেছি শুরুতেই যে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, যেখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে পদ সংখ্যা হচ্ছে 20 এবং আমরা দেখেছি যেখানে এর গ্রেড হচ্ছে 20, যেখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে এবং সেখানে 1 মিনিটের মধ্যে 20টি ওয়ার্ড বাংলা এবং ইংরেজিতে লিখতে পারার অভিজ্ঞতা থাকতে হবে। শহর সংশ্লিষ্ট বিশ্ব স্ট্যান্ডার্ড অপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আরও একটি বিষয় চাওয়া হয়েছে, আবেদনের সময়সীমা আমরা যদি দেখি সেটি হচ্ছে যে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে এবং আবেদন ফি এখানে 112 টাকা। আবেদনের শেষ সময় আগামী 26 মে পর্যন্ত। আমরা একটু আরেকটি চাকরির বিজ্ঞপ্তি দেখে নেব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু দেখে নিব বাফুফের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে। এখানে পদের নাম চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, যেখানে পদ সংখ্যা 1টি, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, কর্মক্ষেত্র অফিস, প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, বয়স সীমা উল্লেখ করা নেই এখানে। আর আমরা দেখছি যে কর্মস্থল মতিঝিল ঢাকাই হবে, অর্থাৎ যেখানে বাফুফের ভবন রয়েছে। বেতন এখানে আমরা দেখছি আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে। অন্যান্য সুবিধা বাফুফের যে নীতিমালা রয়েছে সেইটি অনুযায়ী হবে এবং আবেদনের শেষ সময় এখানে দেখছি আমরা 4 মে 2025। আমরা আরও একটি চাকরির বিজ্ঞপ্তি দেখব এবার। সেটি হচ্ছে ইবনে সিনা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আমরা একটু দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এখানে তাদের যে পদের জন্য তারা নিয়োগ দেবেন সেটির নাম হচ্ছে চিফ মেডিকেল অফিসার, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MBBS বা সমমানের ডিগ্রি, এটি চাওয়া হয়েছে এবং আমরা দেখছি যে অন্যান্য যোগ্যতা যেটি চাওয়া হয়েছে RM হিসেব কাজের দক্ষতা থাকতে হবে। এখানে আমরা অভিজ্ঞতা কমপক্ষে 20 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম এবং এখানে আমরা কর্মস্থল দেখছি অফিসে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা হচ্ছে কোম্পানির নীতিমালা অনুযায়ী। আর আবেদনের সময়সীমা এখানে আমরা দেখছি যে আগামী 5 মে 2025। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম চাকরির বাজারে। এরপরে আমরা আরও কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। আমরা দেখব যে US বাংলা এয়ারলাইন্স তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেটা অ্যানালিস্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। US বাংলা এয়ারলাইন্স তারা যে পদে নিয়োগ দেবে সেটির নাম হচ্ছে এক্সিকিউটিভ, যেখানে বিভাগ যেটির ডাটা অ্যানালিস্ট এবং যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে BBA। অন্যান্য যোগ্যতা এখানে আমরা দেখছি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা বলছে। এবং চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম, কর্ম
কর্মক্ষেত্র অফিসে হবে। আর প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবে। আর বয়স সীমা 21 থেকে 28 বছর বয়সী হতে হবে। বেতন তারা আলোচনা সাপেক্ষে দেবে। অন্যান্য সুবিধা আমরা দেখছি যে মোবাইল বিল, সপ্তাহে 2 দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, এসব সুবিধা থাকবে। এছাড়া আমরা দেখছি যে আবেদনের শেষ সময় কিন্তু আগামী 30 এপ্রিল 2025। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির দেখে নেব। সেটি ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে এবং আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে একটু বিস্তারিত দেখে নেব। ব্যাংক এশিয়া পিএলসি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ARO পদে নিয়োগ দেবে, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। অন্যান্য যোগ্যতা BBA। এছাড়া আমরা দেখছি যে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই ভালো দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই এবং চাকরির ধরন হতে হবে চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারে। বয়সসীমা আমরা দেখছি যে সর্বোচ্চ 32 বছর বয়সীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এর বেশি হলে আবেদন করতে পারবে না। এছাড়া বেতন আমরা দেখছি যে মাসিক 30,000 টাকা এবং আবেদনের শেষ সময় 3 মে 2025। আরেকটি চাকরির বিজ্ঞপ্তি আমরা দেখব, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন ইউনিভার্সাল অফিসার পদে জনবল নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। ব্র্যাক ব্যাংক পিএলসি তারা যে পদে নিয়োগ দেবে সেটির নাম ইউনিভার্সাল অফিসার, বিভাগ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন। পদের সংখ্যা এখানে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট অফিস এবং ব্যাংকিং বা আর্থিক সফটওয়্যার সম্পর্কে ধারণা। অভিজ্ঞতা এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার দিবে। চাকরির ধরন ফুল টাইম দেখছে এবং কর্মক্ষেত্র এখানে অফিস এবং প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। আমরা দেখছি বয়স সীমা এখানে উল্লেখ নেই। আর কর্মস্থল হচ্ছে ঢাকায়। আর বেতন এখানে ব্র্যাক ব্যাংক পিএলসি তারা আলোচনা সাপেক্ষে দেবে। এছাড়া আবেদনের শেষ সময় হচ্ছে 5 মে 2025। চাকরির বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম চাকরির বাজারে। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন মান ফুডস বাংলাদেশের হেড অফ বিজনেস সাখাওয়াত মুন্না। আজকে আমরা কথা বলবো তার সঙ্গে। আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত আজকে জানবো বিভিন্ন চাকরির বিষয়গুলো নিয়ে। আপনাকে শুরুতেই আমাদের এই চাকরির বাজারে আপনাকে স্বাগতম। প্রথম প্রশ্ন আমরা আপনাকে একটু করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে এখন তো চাকরির বাজার আসলে অনেক কঠিন। সেই জায়গা থেকে আপনারা তো বিভিন্ন প্রার্থীদের ইন্টারভিউ নেন, পরীক্ষা নেন, সেখানে আপনারা প্রার্থীদেরকে প্রথমত কোন কোন প্রার্থীদের কাছে আপনারা কি কি ঘাটতি দেখেন, এবং আরেকটি বিষয় একটু বলবেন, সেটি হচ্ছে যে কোন 3টি বিষয়কে বেশি তাদের ভিতরে যোগ্যতা বা দক্ষতা থাকলে পরে আপনারা তাদেরকে সেখানে চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ করে দেন। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে একটা চাকরির ক্ষেত্রে আসলে আমাদেরকে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হয়। তো আমি যদি পার্টিকুলারলি 3টা বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি জাস্ট 3টা পয়েন্ট বলবো, যেটা আসলে একটা আবেদনকারী বা এমপ্লয়ির মধ্যে এটা থাকা উচিত বলে আমি মনে করি। প্রথম যে বিষয়টা আমরা যে দেখি সেটা হচ্ছে তার যোগাযোগের দক্ষতা। আপনি লিখিত এবং মৌখিকভাবে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার টিমের সাথে কাজ করতে হয়, সেখানে আপনার কাজটা বুঝে নেওয়া এবং কাজটা বুঝিয়ে দেওয়া, এবং আপনার যিনি সুপিরিয়র থাকে তার সাথে ঠিকমতো প্রপারলি আপনার কাজের অগ্রগতিটা শেয়ার করতে পারা, এবং অর্গানাইজেশনের বাইরে আরও যারা স্টেক হোল্ডার থাকে, সেক্ষেত্রে সাপ্লায়ার থাকতে পারে, কাস্টমার থাকতে পারে, সবার সাথে যোগাযোগের জন্য কমিউনিকেশন স্কিল ইজ নাম্বার 1, এটা থাকতেই হবে। সেকেন্ডলি আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে
সমস্যা সমাধানের দক্ষতা। আমরা যখন একটা অর্গানাইজেশনে জয়েন করি বা কাজ শুরু করি, সেখানে সব কিছু আমার অনুকূলে থাকে না, একটা কাজ আমার অনুকূলে থাকে না। ওই কাজটা বুঝে নেওয়ার পরে যেই প্রবলেমগুলো নেই, আমাদেরকে টার্সিয়ারি লেভেলে এই প্রবলেমগুলো নিজেকে সলভ করতে হয়, নিজেকে উদ্যোগ নিতে হয়। তো এই দক্ষতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি আমার চ্যালেঞ্জিং যে জায়গাগুলো আছে সেটাকে অ্যাড্রেস করে সলিউশনের রাস্তা বের করা, সেই অনুযায়ী কাজ করতে পারা। আর যদি 3 নম্বর বিষয়টা আমি বলি, সেই দক্ষতাটা হচ্ছে ডিজিটাল লিটারেসি, যেটাকে আমরা বলি, আমরা হয়তো এখন বেসিক কাজটা করছি, যে অনলাইন টুলসগুলো আমরা ব্যবহার করছি, এক্সেল ইউজ করছি, পাওয়ার পয়েন্ট ইউজ করছি, ইমেল কমিউনিকেশন করছি, বাট পৃথিবী তো এই জায়গাটাতে এখন থেমে নাই। পৃথিবী এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করছে, ডেটা সায়েন্স নিয়ে কাজ করছে। পাশাপাশি এই দক্ষতাগুলো আমার যদি একজন ক্যান্ডিডেটের মধ্যে সে অ্যাডপ্ট করতে পারে, তাহলে অন্য 8-10 জনের চেয়ে সে একটু আলাদা হবে, অর্গানাইজেশনে তার প্রোডাক্টিভিটি হবে অনেক হাই। নিশ্চয়ই। আরেকটা বিষয় বলবো যে তথ্য প্রযুক্তি, মার্কেটিং এবং সাপ্লাই চেইনের মতো ক্ষেত্রে মানে ভবিষ্যতে এই ক্ষেত্রে আসলে মানে আপনার ক্যারিয়ারের সম্ভাবনাটা কতটুকু, বা এটার ইতিবাচক নেতিবাচক বিষয় আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে এই 3টা সেক্টর প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করে। এবং আমি যদি চাকরির বাজারের কথা বলি, যেহেতু চাকরির বাজার প্রোগ্রামেই কথা বলছি, সেখানে আমি বলবো যে মার্কেটিংয়ের চাকরি হচ্ছে টোটাল জব মার্কেটের 50% প্লাস হচ্ছে মার্কেটিংয়ের জব। এখন আমরা মার্কেটিং জবে আবার যদি সাব ক্যাটাগরি করি, সেখানে সেলস আছে, ব্র্যান্ড ম্যানেজমেন্ট আছে, সেখানে ডিজিটাল মার্কেটিং আছে, সেখানে আমরা যেটা বলি সেলস অ্যাডমিনিস্ট্রেশন, বা কোনো কোনো কোম্পানি এমআইস বলে। তো এই জায়গাগুলো কিন্তু এক একটা সাব ক্যাটাগরি। তো এইটা একটা বড় জায়গা। আর আইটির যে জায়গাটা, আইটির ক্ষেত্রে কি হতে পারে, আইটিতে এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে মানুষ কাজ করছে, ক্লাউড কম্পিউটিং নিয়ে, যেটার ক্ষেত্রটা বাংলাদেশের বাজার ছাড়িয়ে বৈশ্বিক বাজারে আপনি কাজ করতে পারবেন। আপনি যত বেশি এই বিষয়ে দক্ষতা থাকবে, বাংলাদেশের মার্কেট মানে আপনি সুযোগ না পেলেও আন্তর্জাতিক বাজারে আপনি রিমোট জবের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপরে হচ্ছে যেটাকে আমরা বলি ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে আপনি কাস্টমার পরিষেবা দিতে পারছেন। আর 3 নম্বর পয়েন্ট আপনি যেটা বললেন সাপ্লাই চেইন। তো আমি যখন প্রথমে বলেছি মার্কেটিংটা হচ্ছে একটা কোম্পানির রেভিনিউ জেনারেশনের মেইন হার্ট, আর সে জায়গায় সাপ্লাই চেইন হচ্ছে একটা অর্গানাইজেশনের ফুয়েল। কোনো কিছু প্রডিউস করতে হলে, ব্যবসাটাকে চালাতে হলে সাপ্লাই চেইনটা আপনার স্ট্রং থাকতে হবে। এবং সাপ্লাই চেইন কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, বর্তমানে বাংলাদেশে ই কমার্স খাতগুলো এবং এফএমসিজি সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু সাপ্লাই চেইন প্রফেশনালদের গুরুত্ব অনেক বেশি। এবং তাছাড়াও বৈশ্বিকভাবে দিন দিন লজিস্টিক সিস্টেমটা জটিল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সাপ্লাই চেইন প্রফেশনালদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং মার্কেটটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। সো এই 3টা জায়গাকে যদিও আমরা টার্গেট করে যারা জব সিকার আছে তারা যদি প্রিপারেশন নিতে পারে, আমি মনে করি তাদের জব পেতে আগের চেয়ে বেশি সময় তারা জব পাবে। এক্ষেত্রে প্রার্থীদের আসলে করণীয় কি হতে পারে এই 3টা জায়গায় তাদের দক্ষতা যোগ্যতা বাড়ানোর জন্য? প্রার্থীদের করণীয় ক্ষেত্রে যেটা করতে হবে, যে আমি যদি আজকে মার্কেটিং নিয়ে চিন্তা করি, মার্কেটিংয়ের আসলে কোন সেগমেন্টটা নিয়ে আমি কাজ করব। ফর এক্সাম্পল, আমি এখন সেলস নিয়ে কাজ করব। সেলসে কাজ করতে হলে প্রথমে আমাকে যেটা বলতে হবে, ওই যে আমাকে কমিউনিকেট করা শিখতে হবে, যোগাযোগের দক্ষতাটা অর্জন করতে হবে, পাশাপাশি নেগোসিয়েশন স্কিলটা বাড়াতে হবে, যেহেতু কাস্টমারের সাথে আমার অলওয়েজ নেগোসিয়েশন করতে হবে, এবং লিডারশিপ এবিলিটিটা তার বাড়াইতে হবে। এই 3টা সফট স্কিল যদি থাকে, তাহলে এই জবের এন্ট্রিটা অ্যাটলিস্ট ইজি হবে। আচ্ছা, আমরা গত বৃহস্পতিবার দেখলাম যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তারা তাদের একটা প্রেস ব্রিফিংয়ে বলেছে যে বিসিএস এর যে সিলেবাস ছিল, সেই সিলেবাসটা তারা পরিবর্তন করতেছে। আগামী যে 49তম যে বিসিএস পরীক্ষা হবে, সেইটির মধ্য দিয়ে তারা এই নতুন সিলেবাসে আসবে। এর মধ্যে তারা বিশ্বের বিভিন্ন দেশের চাকরির যে পরীক্ষার যে সিলেবাস আছে সেগুলো নিয়ে তারা গবেষণা করছে, এবং তারা বলছে যে এই যে বিগত সময়ে যে
সিলেবাস ছিল, এই সিলেবাসে শুধুমাত্র একটা নির্দিষ্ট সিলেবাস পড়ে মুখস্থ করে পরীক্ষায় গিয়ে ঢেলে দিয়ে তারপরে চাকরি নেওয়া, কিন্তু সেই চাকরিতে গিয়ে কিন্তু বাস্তবতার সঙ্গে সে যা পড়েছে সেগুলোতে কিন্তু খুব বেশি মিল থাকে না। সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে যে 49তম বিসিএস থেকে নতুন সিলেবাস পিএসসি করবে, সেই নতুন সিলেবাসটার প্রয়োজনীয়তা আপনি কতটুকু মনে করেন এবং সেখানে কোন কোন বিষয়গুলো একটু যুক্ত করা প্রয়োজন, এবং বিগত যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আপনি কি সমস্যা দেখেছেন? আচ্ছা, এটা খুবই কঠিন এবং জটিল একটা প্রশ্ন। আসলে এই জায়গাটা নিয়ে বাংলাদেশের অনেক এক্সপার্ট কাজ করছেন, বাট আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখি যে আপনার প্রশ্নে আপনি বলেছেন যে অতি সাধারণ এবং তত্ত্বভিত্তিক বিষয়গুলো, যেটাকে আমরা রুট লার্নিং বলি বা মুখস্থবিদ্যা করে আমি দিচ্ছি, এই ধরনের প্রশ্নগুলো থাকে। কে কখন মরল, কে কখন কি প্রতিষ্ঠা করলো, এইটা দিয়ে চাকরির লাইফে ইট উইল মেক মানে এনি ইম্প্যাক্ট, কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না। দ্বিতীয়ত আমি যেটা দেখেছি যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেবাসের সাথে কোনো মিল নেই। এখন আপনি বলতে পারেন মানুষ তো সরকারি চাকরির জন্য সে হচ্ছে প্রিপারেশন নেবে, কিন্তু কেন সে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট দেবে? বিকজ বিসিএস আপনি দিলেই যে আপনি পাস করবেন, এই চাকরিটাতে ঢুকবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। তাহলে এরপরে আপনি কি করবেন? এরপরে তো অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে। কেরিয়ারের সেকেন্ড অপশনটা কিন্তু এখান থেকেই তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি। 3 নম্বর যে পয়েন্টটা, ডিজিটাল যে স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলোর খুব বেসিক লেভেলে প্রশ্ন সেখানে আছে, বাট যেইগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ওই ধরনের কোনো বিষয় সেখানে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়নি। সো মানে থিংস ইউ হ্যাভ লার্ন টুডে ইট উইল এক্সপায়ার টুমরো। সো ডিজিটালের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু গ্র্যাজুয়ালি আপডেট হচ্ছে, এবং বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে বা আমরা আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন বা স্মার্ট বাংলাদেশ আমরা চিন্তা করছি, সেখানে একটা হচ্ছে স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে সেই ধরনের কোনো সিলেবাসে ওইভাবে বলা নাই। পাশাপাশি বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, যেমন মেট্রো রেল আছে, সেটার ইম্প্যাক্টটা কী, সেটা পরিচালনার ক্ষেত্রে আমাদের দেশীয় ক্যান্ডিডেটরা তারা কিভাবে এই বড় বড় প্রজেক্টগুলো ম্যানেজ করবে, এই ধরনের বিষয়গুলো সিলেবাসে থাকা দরকার। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে যে বৈশ্বিক স্কিল যেগুলো দরকার, সেই বিষয়গুলো এখানে আসা দরকার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে সফট স্কিল যাচাই করার কোনো ধরনের টেকনিক আমি দেখি না। অথচ যে কোনো জবে আপনি গেলে সফট স্কিলগুলা, যেমন আমি একটু আগে বলছিলাম যে কমিউনিকেশন করা, তারপরে টিম ম্যানেজ করার ক্যাপাসিটি, দ্যাট মিনস লিডারশিপ, তারপরে হচ্ছে তার ডিজিটাল যে অ্যাডভান্স লেভেলে যে কমিউনিকেশনগুলো, প্লাস ডেটা সায়েন্স নিয়ে কাজ করা, এগুলো নিয়ে কিন্তু ওইভাবে কিছু বলা নাই। এই বিষয়গুলো হচ্ছে সিলেবাসে থাকা উচিত, এবং থাকা উচিত। সে এমন সিলেবাস হওয়া উচিত যাতে করে এই সিলেবাস পড়ে হচ্ছে আমাদের দেশে যে চাকরি প্রার্থীরা যেন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশেও যেন তারা দক্ষ হয়ে উঠতে পারে। নিশ্চয়ই আপনি সেটাই বলতে চাইছেন। আমি সেটাই বলছি। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আমাদের এই আপনার আজকের টিপসগুলো নিশ্চয়ই চাকরি প্রার্থীদের জন্য অনেক কাজে লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।